স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আজকে আপনাদের সঙ্গে আমি আছি তৌহিদ শান্ত। আমাদের সঙ্গে যুক্ত আছেন আলোচক হিসেবে ডক্টর আক্তার মাহমুদ, অধ্যাপক নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফারুক মেহেদি, দৈনিক আজকের পত্রিকার সহকারী সম্পাদক, এবং তানভীর হাসান জোহা, প্রযুক্তিবিদ। আমরা মূল আলোচনা শুরুর আগে বরাবরের মতো আজকের যে শিরোনামগুলো রয়েছে সেই শিরোনামগুলো দেখে আসতে চাই। 2018 সালে শেষ হওয়ার কথা ছিল, এখন 2022 সাল। দুর্বিষহ জীবনযাপন করতেছি। যেখানে আমাদের 20 মিনিট সময় লাগে সেখানে আমাদের এখন 2 ঘন্টা সময় লাগে। দিনের অর্ধেক সময় ঢাকা যেতে চলে যায়। দ্রুতগতির বাস চলাচলের প্রকল্প বিআরটিতে ধীরগতি, গাজীপুর মহাসড়কে ভোগান্তি, ব্যক্তিগত গাড়ি বৃদ্ধি যানজটের মূল কারণ। শাহজালাল বিমানবন্দরে হ্যাঙ্গারে দাঁড়ানো একটি বিমানকে আরেকটির ধাক্কা, তদন্ত কমিটি গঠন, প্রায় 7 কেজি স্বর্ণসহ দুবাই থেকে আসা যাত্রী আটক। হিসাব নিকাশ করেই বিদেশি সহায়তা নেয় বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী। শ্রীলঙ্কার মতো অর্থনৈতিক বিপর্যয়ের কোনো শঙ্কা নেই। বিদ্বেষমূলক কন্টেন্ট সরাতে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ, রেগুলেশনের আওতায় আনতে ফেসবুকের বিরুদ্ধে রুল জারি। সেনাবাহিনী সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে, বললেন সেনা প্রধান। ৭১-এর গণহত্যায় শহীদদের দেহাবশেষ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহত। দুর্নীতির মামলা মাথায় নিয়ে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, একযোগে ইমরানের দলের সব এমপির পদত্যাগ। দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভীতি তাড়া করেছে টাইগারদের, মাত্র 1 ঘন্টায় 80 রানে গুটিয়ে গেল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম। এরপর এই শিরোনামের বাইরে উল্লেখযোগ্য যে সংবাদগুলো রয়েছে সেই সংবাদগুলো জানার জন্য আমরা যুক্ত হব আমাদের বার্তা কক্ষে। বার্তা কক্ষে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র বার্তা সম্পাদক, সিনিয়র নিউজ এডিটর বাদল মুস্তাফিজ। বাদল মুস্তাফিজ, আপনার কাছে এই শিরোনামের বাইরে কি কি সংবাদ রয়েছে, উল্লেখযোগ্যগুলো যদি আমাদের জানাতেন। ধন্যবাদ শান্ত। শিরোনামের বাইরেও আমাদের কাছে আসলে বেশ কিছু সংবাদ আছে। যে সংবাদ শুরু করছি আমি টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন দুর্ঘটনার খবর দিয়ে। ট্রেনের সাথে একটি অটোরিকশায় রেল ক্রসিংয়ে ধাক্কায় মা ছেলে সহ 3 জন নিহত হয়েছেন, যাতে অটোরিকশার চালকও নিহত হন। তাহমিনা বেগম ও তার 1 বছরের শিশু মারা যায়। গত দুপুরে 2টার দিকে এই ঘটনা ঘটে। তবে এই রেল ক্রসিংটি অরক্ষিত ছিল বলে জানা গেছে। ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ওই স্থানটি, কদমতলী নামক স্থানটি পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। তবে এই যে অরক্ষিত ছিল এই কথাটা বলে আসলে অনেকেই এই দুর্ঘটনার দায় শুধু ট্রেনের উপর যে চাপাতে চান। বিষয়টা কি আসলে, যে ট্রেন যখন আসে বেশ দূর থেকেই কিন্তু শব্দ পাওয়া যায়, অথচ আমরা যারা পার হই এই রেল ক্রসিং, তারা কিন্তু কখনোই সচেতন হওয়ার চেষ্টা করি না। বিশেষ করে বাস, অটোরিকশা বা অনেকেই খামখেয়ালিপনার আমরা দেখি প্রায়শই। এদিকে চট্টগ্রামে বিদেশে পাঠানোর নামে প্রতারণা চক্রের 5 জনকে আটক করেছে র্যাব। তো জানা যায় যে মালয়েশিয়া পাঠানোর জন্য তাদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নেওয়া হয় এবং নিয়ে তাদেরকে আসলে মালয়েশিয়া না নিয়ে সেন্ট মার্টিন দ্বীপে নামিয়ে দেওয়া হতো। চক্রের কাউকে খুঁজে না পেয়ে তারা অবশেষে গ্রামেই ফিরত এই ভুক্তভোগীরা। তো এইসব খবরের ভিত্তিতেই চট্টগ্রামে ওই মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে আপনার র্যাব অভিযান চালায়। তো বিশেষ করে কক্সবাজারের কেপুয়া ও চট্টগ্রামের বাঁশখালীর দরিদ্র মানুষদেরই এই টার্গেট করত এই পাচারকারী চক্র, এবং তারা পাসপোর্টও বানিয়ে দিত এসব দরিদ্র মানুষদের। এদিকে পাবনার সাঁথিয়া উপজেলায় খানপুরে চাঞ্চল্যকর আবু মুসা খান নামের এক চরমপন্থী নেতাকে হত্যার ঘটনায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। 2003 সালের 13 আগস্ট এই হত্যাকাণ্ডটি ঘটে।
এছাড়া রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বরিশালের রিকশা চালক তার সন্তান সাদিয়া আফরিন তার পাশে দাঁড়িয়েছে দেশের স্বনামধন্য শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। তো এই মেয়েটি আসলে মেডিকেলের সুযোগ পেলেও তার বাবার আসলে রিকশা চালক বাবার সেই সাধ্য ছিল না যে তাকে মেডিকেলে পড়াবেন, সেই খরচ মেটাতে পারতেন না। আর সে খবরটি জেনেই বসুন্ধরা গ্রুপ তার এই মেয়েটির অসহায় মেয়েটির পাশে দাঁড়িয়েছে। এছাড়া ভারতের রামনবমী অনুষ্ঠান উদযাপনের শেষ দিনে ভারতের বিভিন্ন রাজ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজনের প্রাণহানি হয়েছে, আহত হয়েছেন অর্ধশতাধিক। তো এই অবস্থায় এই ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে নৈরাজ্যের ফলে বেশ কয়েকটি রাজ্যে কারফিউ জারি করা হয়েছে। ছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে জিতেছেন বর্তমান প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রো। তবে 50% বেশি ভোট না পাওয়া চূড়ান্ত ধাপের জন্য তাকে অপেক্ষা করতে হবে। আগামী 24 এপ্রিল হবে সেই নির্বাচনটি। শেষ করব শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি দিয়ে। করোনা প্রতিরোধে দেয়া লকডাউনের ফলে বিদেশি মুদ্রার রিজার্ভ শেষ হয়ে গেছে। সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দ্রা রাজাপাকসে। জ্বালানি ও খাবার সংকট, মুদ্রাস্ফীতি, লোডশেডিং নানা সংকটে ভুগছেন এখন শ্রীলঙ্কাবাসী। জরুরি ওষুধেরও সংকট দেখা দিয়েছে। তো এই অবস্থাটা 1948 সালের পর এমন দুরবস্থায় পড়ল শ্রীলঙ্কা। শান্ত, এই ছিল আমার কাছে মোটামুটি খবর। ধন্যবাদ বাদল মুস্তাফিজ। আমরা মূল আলোচনা শুরু করব দর্শক, তবে তার আগে আমাদের একটি প্রতিবেদন দেখব। আমাদের গাজীপুর থেকে প্রতিবেদনটি করা হয়েছে। গাজীপুরের যে রাস্তা এবং সেই গাজীপুর মহাসড়কের ভোগান্তি, আমাদের যে প্রধান শিরোনামটি, এই প্রতিবেদনটি দেখে আসতে চাই। টঙ্গী থেকে প্রায় 3 কিলোমিটার সড়কে খানাখন্দ ও ভাঙাচোরা থাকলেও বাকি অংশে তা নেই। কয়েক বছর ধরে সড়কের এ অংশে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পের কাজ চলমান। যানজটের কারণে সড়কের 12 কিলোমিটার অংশ অতিক্রম করতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা, কখনো কখনো এর চেয়েও বেশি। দুর্বিষহ জীবনযাপন করতেছে। যেখানে আমাদের 20 মিনিট সময় লাগে সেখানে আমাদের এখন 2 ঘন্টা সময় লাগে। দিনের অর্ধেক সময় ঢাকা যেতে চলে যায়। এই জন্য আমরা চাই যাতে অতি তাড়াতাড়ি এই ভোগান্তি থেকে আমরা মুক্তি চাই। ভোগড়া দুই পাশ দিয়ে স্বাভাবিক গতিতে যানবাহন চললেও গাড়ির চাপ বেড়ে গেলে তৈরি হয় তীব্র যানজট। গাছা, মালিকের বাড়ি, বোর্ডবাজার, কুনিয়া বড়বাড়ি এলাকায় বিআরটি প্রকল্পের স্টেশন তৈরির কাজ চলছে। সাথে গাজীপুরা এলাকায় সড়কের মধ্যে উড়াল সড়ক তৈরির ব্লক রেখে দেওয়ায় সংকুচিত সড়ক, তাই সরু পথে ধীরে চলে যানবাহন। ঈদে ঘরমুখী মানুষের চাপ বাড়লে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা সাধারণ মানুষের। প্রকল্পটা 2018 সালে শেষ হওয়ার কথা ছিল, এখন 2022 সাল। তারপরেও আমরা দৃশ্যমান কোনো প্রকল্প দেখতেছি না। বিআরটি প্রকল্পের পরিচালক বলছেন, ঈদ যাত্রার কথা মাথায় রেখে প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এখন পর্যন্ত 73% কাজ শেষ। ঈদের আগে সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করে তোলা হবে। গাজীপুরে যাওয়ার জন্য বাম সাইডে পুরোপুরি কাজ শেষ হয়ে গেছে, আর ডান পাশে অল্প কিছু জায়গায় 280 মিটার জায়গায় শুধু অ্যাসফাল্ট লেয়ারটা বাকি আছে। এটা হয়তো এই সপ্তাহে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো আপনার কিন্তু একবার উত্তরা থেকে শুরু করে গাজীপুর পর্যন্ত আপনার পুরোপুরি পাকা রোড ব্যবহার করা যাবে। 2013 সালে প্রকল্পের আনুষ্ঠানিক কাজ শুরু হলেও দফায় দফায় প্রকল্পের ব্যয় বাড়ানো হয়েছে ঠিকই, কিন্তু কাজের অগ্রগতি সেভাবে আর এগোয়নি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শুরু করতে চাই ডক্টর আক্তার মাহমুদের কাছ থেকে। ডক্টর আক্তার মাহমুদ, আপনি দেখলেন নগর ও অঞ্চল পরিকল্পনা সম্পর্কে আপনার অভিজ্ঞতা তো আছেই, আপনি এই বিষয়টি পড়ানো। আমাদের আসলে কি করার আছে? গাজীপুরের এই যে মহাসড়কের ভোগান্তি আমরা বুঝতে পারছি, সেখানে বেশ কয়েকটি উন্নয়ন কর্মসূচি চলছে, উন্নয়ন কর্মকাণ্ড চলছে। এরপর কতদিন আসলে এই উন্নয়ন কর্মকাণ্ড চলে? এই যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডর কি কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে কিনা, বা নির্দিষ্ট সময়সীমায় শেষ করার বাধ্যবাধকতা থাকে কিনা, বা এটি কেন করা দরকার, এরকম সময়সীমা কেন বেঁধে দেওয়া হয়, এই বিষয়গুলো যদি আমাদেরকে বলতেন ডক্টর আক্তার মাহমুদ। ধন্যবাদ আপনাকে।
স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের যে মাস ট্রানজিটের যে 7টি প্রস্তাব ছিল তার মধ্যে বাস কেন্দ্রিক প্রস্তাব ছিল দুটো, বিআরটি লেন 7 এবং বিআরটি লেন 3, মাস ট্রানজিট লেন 3। এখানে গাজীপুর থেকে যে এয়ারপোর্ট পর্যন্ত যেটা, এটা বিআরটি 3 এর একটা অংশ। এটা শুরু হয়েছিল যেমনটা আপনি শুনলেন 2013-তে, এবং তারপর থেকে দফায় দফায় এটার মেয়াদ বাড়ানো হয়েছে। যে কোনো প্রকল্প যখন শুরু করা হয় তার একটা ফিজিবিলিটি স্টাডি হয়, সেই ফিজিবিলিটি স্টাডিতে দেখা হয় যে এই প্রকল্পটি কতদিন সময় লাগবে বাস্তবায়নের ক্ষেত্রে, এবং সেটা সেই সময় যে সমীক্ষাগুলো করা হয় সেই সমীক্ষার আলোকেই এই বাস্তবায়ন কালটা নির্ধারণ করা হয়। সুতরাং ওটা বাস্তবতার নিরিখেই এই বাস্তবায়ন কালটা নির্ধারিত হয়। এর পরবর্তীতে নানা কারণে এই প্রকল্পের মেয়াদ বেড়েছে। সেখানে আমরা এতদিন পর্যন্ত যেভাবে দেখেছি এবং জেনেছি, সেখানে যে মানে কনস্ট্রাকশন যে পাম্পটি আছে, অর্থাৎ এখানে কার্যাদেশ যাদেরকে দেয়া হয়েছিল তাদের কাজের ধীরগতি হচ্ছে এখানে মূল কারণ, এবং সেই কারণেই মূলত এই মেয়াদ বেড়েছে। এখন এখানে পরিমাণ বাড়তে থাকে, এখানকার মানুষের দুর্ভোগ। তার কারণ হচ্ছে যে ঢাকার সাথে গাজীপুর এবং ময়মনসিংহের সেই রুটটা ধরে এই রাস্তাটি আপনারা জানেন ঢাকার অত্যন্ত ব্যস্ত একটি রুট, এবং গাজীপুরে এখানে অসংখ্য মিল ফ্যাক্টরি, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এবং এখানে লক্ষ লক্ষ শ্রমিক এখানে কাজ করে। সুতরাং এটি একটি অত্যন্ত ব্যস্ততম একটি মহাসড়কের অংশ, এবং এখানে এই প্রকল্পটি বাস্তবায়নকালীন সময়ে যে অব্যবস্থাপনা আমরা দেখেছি, এবং প্রতিনিয়ত এখানে মিডিয়াতে যে সকল খবরগুলো প্রচারিত হয়, যখন এই অঞ্চল দিয়ে গাড়ি যায় মনে হয় না যে এটি কোনো সড়কের উপর, কখনো কখনো মনে হয় এটা মরুভূমির উপর দিয়ে যাচ্ছে, এবং এত পরিমাণে ধুলা এবং দূষণ এবং জনভোগান্তি। এখানে শুধুমাত্র যে মানে দূষণের পাল্লায় পড়েছে তা কিন্তু নয়, মানুষ দিনের পর দিন লক্ষ লক্ষ কর্মঘণ্টা এখানে মানুষের নষ্ট হয়, এবং এভাবেই আমাদের চলছে প্রায় অনেক বছর ধরে। তো এটার অন্যতম প্রধান যে মানুষের এই ভোগান্তির অন্যতম প্রধান কারণ হচ্ছে এই কনস্ট্রাকশন ফার্মে আমি বলবো কাজের ধীরগতি। ডক্টর আক্তার মাহমুদ, এই যে ধীরগতি, আমরা এই শব্দগুলো কিন্তু ব্যবহার করি খুব সহজে বোঝানোর জন্য, যে কাজের ধীরগতি হয় কেন, মানে এই ধীরগতিটি কেন? যখন একটি ফার্ম প্রতিষ্ঠানে কাজই হচ্ছে এটাকে আমরা একটু ফারুক মেহেদির কাছে যেতে চাই। ডক্টর আক্তার মাহমুদ, আমরা একটু ফারুক মেহেদির কাছে যেতে চাই। ফারুক মেহেদি, আপনি আমাদেরকে একটু বলুন, এই সংবাদগুলো তো আমরা বিভিন্ন সময় আপনার সাথে এই অনুষ্ঠানে আলোচনা করেছি, এই সংবাদগুলোও দেখেছেন। এই যে কাজের ধীরগতি বলে আমরা সমস্যাটি নির্ধারণ করি, কিন্তু কেন কাজের ধীরগতি হয় সেটি বেশিরভাগ সময় জনসম্মুখে ব্যাখ্যা করা হয় না। এর কারণটা কি বলতে পারবেন? ধন্যবাদ আপনাকে আমাকে আবারও এই আলোচনা অনুষ্ঠানের সুযোগ দেওয়ার জন্য। আলোচনা শুনছিলাম, ডক্টর আক্তার মাহমুদ বলছিলেন বেশ কিছু বিষয় তিনি রেজ করেছেন। এগুলো কিছু বিষয় আমরা নিজেরা জানি, কিছু গবেষণা থেকে উঠে আসে। তবে আমি একটা বিষয় বলবো, আপনি দেখেন যে আমরা এই আলোচনাগুলো করছি কখন, যখন দেশে একটি উন্নয়ন কর্মকাণ্ড চলছে। এটা হচ্ছে যে এটা একটা ডিমান্ড থেকে, মানে মানুষের চাহিদা, আবার 17 কোটি মানুষের
চাহিদা আছে যে আপনার ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে হবে, সেই অনুযায়ী কিন্তু আমরা দেখি যে উন্নয়ন বাজেট, সেখানে কিন্তু এইরকম প্রজেক্ট, প্রকল্প, মেগা প্রকল্প অনেকগুলো, এখন আসলে অনেক প্রকল্প চলছে যেগুলো আসলে উন্নয়নের একটি অংশ হিসেবে আমরা দেখি। এই কর্মকাণ্ডগুলো অবধারিত এবং সরকারকে নিতেই হচ্ছে। একটা কথা বলা হয় যে উন্নয়নের কিছু ভোগান্তি আছে, মানে এটাকে প্রসব বেদনা, উন্নয়নের প্রসব বেদনা, উন্নয়নের সুফল নেব, আবার প্রসব বেদনা বা কষ্ট সেটা আমাদের নিতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কোন জায়গায়, যে আসলে একটি প্রকল্প, এটার একটা মনিটরিং ব্যবস্থা আছে, এটার একটা কর্তৃপক্ষ আছে। আমি যদি প্রশ্নটা এভাবে বলি ফারুক মেহেদী, যে প্রশ্নটা যদি এভাবে বলি যে প্রসব বেদনা আমরা কতক্ষণ নেব, বা এক সন্তানের জন্মের জন্য কতবার প্রসব বেদনা নেব? যে এই যে একটা উন্নয়ন কর্মকাণ্ড আমরা নিব, এর মানে এই না, আমি শুনতে পাচ্ছি না ফারুক মেহেদী, আমি শুনতে পাচ্ছি আপনাকে, আপনি বলুন। আমি সেটাই বলতে চাচ্ছি। আমি জানতে চেয়েছিলাম যে এই যে প্রসব বেদনা অবশ্যই নিবে উন্নয়নের কারণে, কতবার নিব আমরা? প্রথম অংশটা বুঝেছি, সেটা হলো যে আপনার উন্নয়ন হবে এর মানে এই না যে আমাকে দীর্ঘ সময় একটা অনিয়ম, বিশৃঙ্খল এবং অব্যবস্থাপনার মধ্য দিয়ে যেতে হবে। এখানে আমি সেটাই বলতে চাচ্ছি যে একটা রেগুলেটরি বডি আছে, এখানে একটা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আছে, এখানে প্রকল্প পরিচালকের দপ্তর আছে, সেখানে আরো অন্যান্য স্টেক হোল্ডার আছে। তারপরও কেন এই অব্যবস্থাপনাগুলা? এই মূলত অব্যবস্থাপনার কারণেই কিন্তু এই যে ধীরগতি যে কথাটা আসছে, এটা কিন্তু এই কারণেই হয়। আপনি দেখবেন এই যে আমরা অনেকগুলো প্রকল্প হয়ে গেল, আপনি হানি ফ্লাইওভার বলেন, আপনি মেট্রো রেল প্রজেক্ট এখন চলছে, আপনি দেখেন আমরা ফ্লাইওভার করছি একটা এডিশনাল ট্রান্সপোর্ট ব্যবস্থাকে আরেকটু স্মুথ করার জন্য, কিন্তু এর মানে এই নয় যে আমার যে নিচের যে রাস্তাটা, এক্সিস্টিং যে রাস্তাটা, এটা নষ্ট হয়ে যাবে। আপনি আজকেও যদি আপনি হানি ফ্লাইওভারের নিচে যান, দেখবেন যে নিচের রাস্তাটা কি অব্যবস্থাপনা, সেখানে কারো কোনো দেখভালের কোনো বিষয় নাই, সেখানে মনে হয় যে কোনো কর্তৃপক্ষ নাই, সেখানে প্রতিটা জায়গা বেদখল হয়ে গেছে, সেখানে আপনার কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। তাহলে কেন হবে? আপনি উপর দিয়ে একটা ফ্লাইওভার করেছেন বলে কি নিচের রাস্তাটা কি বাদ হয়ে যাবে? বঙ্গবাজারের মোড়ের ফায়ার সার্ভিসের মোড় থেকে পুরো বঙ্গভবনের পেছন পর্যন্ত পুরো রাস্তাটা জুড়ে আগে যতগুলো বাস থাকতো এখন তার 3 গুণ বাস থাকে, তার চেয়ে বেশি। তাহলে এটা কেন? এটা হচ্ছে কমপ্লিটলি একটা অব্যবস্থাপনা। আপনি দেখেন এই যে মেট্রো রেল হচ্ছে, মিরপুর থেকে আগারগাঁ পর্যন্ত ম্যাক্সিমাম কাজই হয়ে গেছে, কিছু কিছু জায়গায় খুলে দেওয়া হয়েছে, 10 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত মোটামুটি খুলে দেওয়া হয়েছে। আপনি যদি খেয়াল করেন বা কেউ যদি পর্যবেক্ষণ করে, দেখবেন যে এখন এই যে খুলে দেওয়া রাস্তায় কিন্তু ভ্যান বসে গেছে, সেখানে রিক্সা পার্ক করা আছে, ভ্যান রাখা আছে, গাড়ি পার্ক, ট্রাক ফেলে রাখা হয়েছে। কেন? তো এই বিষয়গুলো কি আসলে দেখতে হবে না? আপনি একটা সুন্দর জিনিস করেছেন, এটার সুফল যেমন মানুষকে পেতে হবে, এর জন্য আপনাকে পরিকল্পিতভাবে, সুন্দরভাবে আপনার প্রকল্পটার পুরোপুরি সুফল পাওয়ার ব্যবস্থাও নিতে হবে। এই যে ডক্টর আক্তার মাহমুদ যেভাবে বলছিলেন যে ধীরগতি, আমি মনে করি কমপ্লিটলি এখানে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, এখানে যে স্টেক হোল্ডাররা ইনভলভ, তাদের নজরদারির অভাবে এই ঘটনাগুলো ঘটছে। এটা নির্দিষ্ট সময়সীমাও আছে। আর ধীরগতি হলে তো আপনি জানেন যে বাংলাদেশের যে উন্নয়ন কর্মকাণ্ডের যে সংস্কৃতি, সেখানে হচ্ছে আপনি যত লিঙ্গারিং করবেন, যত দীর্ঘায়িত করবেন, আপনার প্রকল্পের বাজেট বাড়বে, সেখানে নানান স্টেক হোল্ডারের আয় বাড়বে। এটা তো ওপেন সিক্রেট। এখানে না জানার কোনো কিছু কারণ নাই যে কেন প্রকল্প দীর্ঘায়িত হয়। এই সূত্রটি জানতে চাই ডক্টর আক্তার মাহমুদ, আবার আপনার কাছে আসতে চাই। এই ধীরগতিটি কি এরকম বাজেট বাড়ার জন্য, কারোর কোনো স্বার্থ সিদ্ধির কারণে, এটি কি কোনো কারণ হতে পারে? এটা মানে কারণ হতে পারে। এটা একটা ডক্টর আক্তার মাহমুদ, শুনতে পাচ্ছেন আপনি? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমাদের ফারুক মেহেদী যেটি বললেন যে বাজেট বাড়বে, এই ধীরগতির কি এই বাজেট বাড়া কোনো কারণ হতে পারে? এটা হয়তো একটা কারণ হতে পারে, কিন্তু এটা একমাত্র কারণ নয়। এর সাথে আরো অনেক বিষয় আছে। এখানে মূলত যে কোম্পানিগুলো কাজ করে, যে মানে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো কাজ করে, এটা আমি বলবো যে এই ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের দক্ষতাটাই এখানে হচ্ছে সবচেয়ে বড় কারণ।
যে তারা সময় মতো কেন কাজটা শেষ করতে পারলো না। আর ফারুক মেহেদী যে কথাগুলো বলছিলেন যে মনিটরিং এর অভাব এখানে আছে, এখানে দেখেন বাস ট্রাফিক ট্রানজিটের কোম্পানি লিমিটেড যে কর্তৃপক্ষটি আছে, তাদেরই মূল দায়িত্ব হচ্ছে কাজটি বুঝে নেওয়া এবং প্রতিনিয়ত তারা টিওআর অর্থাৎ কার্যাদেশে যে সকল শর্তগুলো দেওয়া ছিল সেই শর্ত মাফিক কাজগুলো করছে কিনা দেখভাল করা। সেই জায়গাটাই আমি বলবো যে প্রচুর ঘাটতি আছে। সেই ঘাটতি যদি না থাকে তাহলে মানুষের আজকে এই দুরবস্থা হয় না। কারণ একটি প্রকল্প যখন বাস্তবায়ন হয়, বাস্তবায়নকালীন সময়ে কি কি ধরনের অল্টারনেটিভ ব্যবস্থা থাকবে তারও পরিষ্কার পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী সেই শর্তগুলো কেন পালন করছে না, কেন পালন করতে বাধ্য করা যাচ্ছে না, সেটার কোনো উত্তর আমরা খুঁজে পাচ্ছি না। একটি উন্নয়ন প্রকল্প যখন নেওয়া হয় হাতে, তখন কারা সেই কাজগুলো করবে, কাদেরকে টেন্ডার দেয়া হবে, সেই কোম্পানিগুলোর ব্যাকগ্রাউন্ড তো দেখার কথা বলা থাকে যে কার কতটা অভিজ্ঞতা থাকবে, কে কতটা দক্ষ হবে। তাহলে কাজ শুরুর পরে কেন এই প্রশ্ন আসবে? আপনি যেটি বললেন যে কেন তারা ঠিকমতো দক্ষ হলেন না, কেন দক্ষতার সঙ্গে শেষ করতে পারলেন না, কেন ধীর গতি হলো? না, সেটা তো এই ধরনের বড় কাজে একটা ইন্টারন্যাশনাল টেন্ডারিং হয়, সেখানে সুনির্দিষ্ট যোগ্যতা মাপকাঠি সবকিছুই থাকে। সেই অনুযায়ী একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয়, তার মধ্যে থেকে সবচেয়ে যোগ্যতম এবং নট অনলি ফাইন্যান্সিয়ালি বাট অলসো টেকনিক্যাল দিক থেকেও তারা তাদের কর্মদক্ষতা প্রমাণ করে কিন্তু সিলেক্টেড হয়। কিন্তু আমরা দেখি যে এইসব কোম্পানি যখন অন্যান্য দেশে কাজ করে, তারা ঠিক যেভাবে কাজটা উঠিয়ে নিতে পারে, বাংলাদেশে এসে কেন এরকম অদক্ষতার পরিচয় দেয়, সেটি হচ্ছে ভাবনার বিষয়। আর ভাবনার বিষয় এখানে মূল দায়িত্বটা অবশ্যই আমাদের যে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানটি আছে অর্থাৎ বাস ট্রাফিক ট্রানজিট কোম্পানি লিমিটেড যেটা আছে, তাদেরকে কিন্তু এই কথা এই ভাবনার বিষয়টি আমাদের আসলেই ভাবাচ্ছে। ফারুক মেহেদী, আপনি এটি নিয়ে খুব সংক্ষেপে বলবেন, আমরা এই ইস্যুতে আপনাকে দিয়ে শেষ করতে চাই। এই যে ডক্টর আক্তার মাহমুদ যে ভাবনার বিষয়টি বলল যে অন্যান্য দেশে এরা সময় মতোই কাজ শেষ করে কিন্তু বাংলাদেশে এসে কাজ শেষ করতে পারে না, এই বিষয়টি কি কখনো আপনার কাছে এসেছে কিনা? এটি কি আসলে কোনো ভাবনার বিষয় কিনা? এটা তো আসলে একক কোনো সংগঠন বা একক কোনো স্টেক হোল্ডারের কাজ না, এখানে কিন্তু অনেকগুলো স্টেক হোল্ডার আছে। আপনার সকল স্টেক হোল্ডার যদি ঠিকমতো পারফর্ম না করে তাহলে তো আপনার ইন্টারাপ্ট হবেই। এটা একটা সাইকেলের মতো, সাইকেলের কোথাও যদি কোনো ইন্টারাপশন হয় সেটার তো ইম্প্যাক্ট সব জায়গায় পড়বে। এই সংস্কৃতি তারাও অ্যাডপ্ট করে। এই সংস্কৃতি তাকে তো আপনি আপনার সিস্টেম দিয়ে কিন্তু তাকে আপনি পরিচালনা করার চেষ্টা করছেন। সো এখানে এসে অন্য জায়গায় একরকম করবে আর এখানে এসে তাকে তো ওই জায়গার মধ্যে একটা ছাঁচে ফেলে দেওয়া হচ্ছে। আমি যেটা বলি যে আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি, আমরা একটা প্রযুক্তির মহাসড়কে আছি, আমাদের সর্বত্র সবকিছু। আজকে যে প্রোগ্রাম করছি সেটা ফারুক মেহেদী, আমি আরেকটি বিষয় জানাতে চাই। আপনার মনে আছে কিনা যে জাইকা মানে জাপান থেকে আমাদের 2-3টি সেতু তৈরি করে দেওয়া হলো এবং তারা টাকাও ফেরত দিল এবং সময়ের আগেই তারা কাজ শেষ করলো। জাপানও কিন্তু বাংলাদেশের সেতুই করছিল, তারা পারলো। অন্যান্য ক্ষেত্রে আমাদের ওইখানেও তো অনেকগুলো কোম্পানি কাজ করে। সেটাই এখানে হচ্ছে যে আপনি সব যে একরকম তা না, আপনার এক্সাম্পল আছে, আবার আপনার এটার তো আমাদের কাছে এক্সাম্পল একটাই আছে, জাপানের বাইরে আর আমাদের কাছে এক্সাম্পল নাই। এখন এটা তো আর ন্যাচারাল কোনো বিষয় না, মানে সবার ক্ষেত্রে তো আপনি বলতে পারবেন না, এই কিছু ইনস্টেন্স তো আছে। কিন্তু আমি যেটা বলতে চাই একটা মানে ইউনিফর্ম হইতে, সেটা হলো এই যে আমরা হাজার প্রকল্প আমরা দেখছি প্রতি বছর নেওয়া হচ্ছে এবং কিছু প্রকল্প আগেরও হচ্ছে। আজকে মনিটরিং কিন্তু আমরা ম্যানুয়ালি করছি, আমরা বিভিন্ন ভাবে, এত কঠিন মনিটরিং, এটা আসলে টাফ। এখন আপনি কিন্তু ইজিলি মনিটরিং করতে পারেন আপনি যদি একটা অ্যাপস আপনি যদি ইন্ট্রোডিউস করেন, আপনি যদি একটা সিস্টেমের ভিতরে ডিজিটালি যদি আসেন, আপনি ধরেন ক্লাউডের ভিতরে বুঝতে পারছি কোন টেকনোলজিক্যাল যদি করেন যে আপনার ফারুক মেহেদী, আমরা এই জায়গাটিতেই আমরা বুঝতে পারি যে আসলে অ্যাকাউন্টেবিলিটি একটা ব্যাপার, জবাবদিহিতার একটা ব্যাপার, যে এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো এই কারণেই অনেক সময় ধীর গতিতে চলে আসে। আমি আরেকটি ইস্যুতে কথা বলবো, আমাদের হেডলাইনে ছিল, আমরা এটা তানভীর জোহর কাছ থেকে শুরু করতে চাই। সেটি হলো যে ফেসবুক থেকে ক্ষতিকর কন্টেন্ট সরাতে হাইকোর্টের রুল।
ফেসবুকে ক্ষতিকর কন্টেন্ট আসলে কোনগুলো, বা কি কি সংজ্ঞা দিয়ে কন্টেন্টগুলোকে বলা হয় যে এগুলো ক্ষতিকর, আগে এইটুকু আমাদেরকে একটু পরিষ্কার করবেন। তানভীর জোহা। জি, ধন্যবাদ আমাকে এই আলোচনায় সম্পৃক্ত করার জন্য। মূলত যে বিষয়টি হচ্ছে যে ক্ষতিকর বলতে আসলে আমরা যে কন্টেন্ট গুলো আসলে মূলত রাষ্ট্রবিরোধী, নীতিহীন, মান সম্মান হানিকর বক্তব্য এবং আইন শৃঙ্খলার অবনতির পাশাপাশি ধর্ম, সংগঠন, ব্যক্তির বিরুদ্ধাচারণ এই ইলেকট্রনিক মাধ্যমে, আমি এই প্রসঙ্গটি বলছি তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে 2006 সংশোধিত 2013-তে যেভাবে সংজ্ঞায়িত করা ছিল সেই আলোকে, এবং ডিজিটাল নিরাপত্তা আইন 2018-তে কিছু নতুন বিষয় সেখানে সংযোজিত হয়েছে, বিশেষ করে প্রাইভেসি এবং কপিরাইট সংশ্লিষ্ট বিষয়। তো যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে আসলে ক্ষতিকারক বলতে আমরা এখন আপাতত দৃষ্টিতে যে বিষয়ে মহামান্য আদালত আমাদের যে ডাইরেকশন দিয়েছে এবং রিট যিনি আবেদন করেছেন, আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে যে দেখতে পেলাম, সেটি হচ্ছে মূলত সাম্প্রদায়িক দাঙ্গা অনলাইনে ছড়ানো, এই বিষয়টাকে আসলে কেন্দ্র করে এই জাতীয় ক্ষতিকর কন্টেন্টটি আসলে এই রুলটি এসেছে। তো আমি যেটি বলতে চাই, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক এরা কিন্তু অ্যানালগ থেকে যখন ডিজিটালাইজেশনে গিয়েছে, তারাও কিন্তু একইভাবে ফেক নিউজ, অপপ্রচার এবং নির্বাচন ভিত্তিক বিভিন্ন রকমের তথ্য চুরির ঘটনা বা ফেব্রিকেটেড যে কোনো বিষয় অনলাইনে কিন্তু সম্পৃক্ত হয়েছে। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং মেশিন লার্নিং এর মাধ্যমে তারা সেইগুলোকে শনাক্ত করে ইমিডিয়েটলি তাদের নিজস্ব নেটওয়ার্ক সিস্টেমের মাধ্যমে সেটা তারা বন্ধ করতে সমর্থ হয়েছে। আমাদের আসলে এইভাবেই আসলে আমাদের এই পদ্ধতিগতভাবে পরিকল্পনা, নীতি এবং আইনের মাধ্যমে আসলে জিনিসগুলো আমাদের সমাধান করা দরকার। কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও আমাদের রিট আবেদন হয়েছে এবং উচ্চ আদালত এই বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করেছেন। আমাদের সাথে যে সকল স্টেক হোল্ডার, বিশেষ করে ডাক ও যোগাযোগ মন্ত্রণালয় এবং পাশাপাশি সম্পর্ক হিসেবে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সেখানে যে মনিটরিং কমিটি রয়েছে এবং কারিগরি কমিটি রয়েছে, তারা যদি প্রপারলি সমন্বয় সাধিত করতে পারত যথাসময়, তাহলে হয়তো এই জাতীয় নির্দেশনা আমি রিটটি সম্পর্কে একটু বলি। আমাদের আরো দুজন আলোচক তারাও জানেন, আমি আরেকবার বলি। এটি হলো গত অক্টোবরে যে দুর্গাপূজার সময় কুমিল্লায় যে পূজা মণ্ডপে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ রাখা হয়েছিল, এই বিষয়ে একটি রিট করা হয় এবং সেইখান থেকে এই হাইকোর্টের রুল আসে। এখন আমি তানভীর হাসান জোহর কাছে আরেকটু জানতে চাই যে ফেসবুক তো নিজেরা কিছুটা ফিল্টার করে বিভিন্ন ছবির, আর এখন বাংলাদেশেই ফেসবুক তাদের নিজস্ব অফিস রয়েছে, এরপরও কেন এই ধরনের ঘটনাগুলো ফেসবুকে প্রচার হয়ে যাচ্ছে? তারা কিন্তু ভায়োলেন্স সহ তাদের নিজস্ব একটা ব্যাখ্যা আছে কিন্তু, যে কোন কোন ছবি বা ভিডিও সেখানে দেয়া যাবে না, কোনগুলো তারা ফিল্টার করে ফেলবে, এই জায়গাতে তারপরও কেন এগুলো উঠছে, এটি একটু পরিষ্কার ভাবে জানতে চাই। জি, ধন্যবাদ। ফেসবুক তো অনেক মিলিয়ন গ্রাহকদের একটা জায়গা, তারা আসলে যে একটা রোবট বসিয়েছে এআই এবং এমএল বেসড, সেই রোবটের ভিতরে দেখা যাচ্ছে নগ্নতা বা টেরোরিজম ভিত্তিক অথবা রক্ত, অ্যাক্সিডেন্ট, এই সকল বিষয়ে তারা একটা ইঞ্জিন সেখানে তারা ডেভেলপ করে। সেই ছবিগুলো দেখলে পরে তখন অটোমেটিক তারা ফিল্টার কন্টেন্ট বা কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী সেটা অটোমেটেড প্রসেসে তারা ব্লক করে এবং তারা রিভিউ করার একটা সুযোগ দেয়। তো যেহেতু মানে আমাদের এই মূর্তি পূজা সংশ্লিষ্ট বিষয়, এই জাতীয় ছবিটা কিছুটা কিন্তু আনকমন, এখন তারা কিন্তু তাদের এআই কে ডেফিনেটলি তারা ট্রেন করবে। তো এই জাতীয় এর জন্য আসলে তখন ফেসবুক আসলে তার নিজস্ব সিস্টেমে, রোবোটিক সিস্টেমে এটা তারা আসলে স্ক্যানিং করে ধরতে আসলে আমার মনে হয় প্রযুক্তির দিক থেকে তারা সমর্থ হয়নি। আরেকটি বিষয় হচ্ছে ফেসবুকের পাশাপাশি ম্যানুয়াল রিপোর্ট করার একটা অপশন আছে, রোবট ছাড়াও ম্যানুয়াল রিপোর্ট করার তাদের অপশন আছে। সেই অপশনটা আসলে খুব ধীরে কার্যত এবং সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ এবং ক্ষেত্র বিশেষে কূটনৈতিক পক্ষের যোগাযোগের ক্ষেত্রে তারা অনেক সময় ম্যানুয়ালি তারা সেটা করে। যেমন আমাদের এক্স প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী ছিলেন মুরাদ সাহেবের ক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু খুব স্ট্রিক্টলি কনভারসেশন যেটি ফাঁস হয়েছিল সেটা কিন্তু ফেসবুক থেকে একদম সমূলে মানে সেটা উৎকাট হয়েছে। যেটা আছে সেটা হচ্ছে টিকটকে কিছু আছে, সেটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম, টিকটক সেটা রেসপন্স করে।
তো ফেসবুকের এই লিমিটেশন গুলো আছে, বা তারা সেই বিষয়ে কাজ করছে, এবং ইতিমধ্যে ফেসবুক কিন্তু একজন যোগাযোগের জন্য একজন কর্মকর্তাকেও বাংলাদেশে নিয়োগ করেছে। তো সুতরাং এর থেকে বোঝা যায় যে ফেসবুক কিন্তু বাংলাদেশের সকল বিষয়গুলোকে কিন্তু তারা মাথায় রেখেছে, এবং তারা অবশ্যই হয়তো বা অদূর ভবিষ্যতে তারা সেখানে হয়তো স্থায়ী আপনার কাছে আবার ফিরবো, আমি ফারুক মেহেদির কাছে যেতে চাই। সর্বশেষ ফেসবুকের এরকমের কন্টেন্টের ঘটনাটি আপনি নিশ্চয়ই জানেন, হৃদয়চন্দ্র মণ্ডল তিনি গতকালকে জামিন পেয়েছেন, তার এই ঘটনাটি কিন্তু ফেসবুকে আসলো। স্কুলের সম্ভবত প্রথমে আন্দোলন শুরু করলো, তাদেরকে পুরোটা এক ধরনের ষড়যন্ত্র ছিল বলা হচ্ছে এখন, এবং সেখানে ভিডিও করা হলো, তার কথাগুলো রেকর্ড করা হলো, তারপর সেগুলোকে ফেসবুকে ছড়িয়ে দেয়া হলো। এই 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 বিষয়গুলো কেন ঘটছে, মানে এই জায়গাটিকে আপনি কিভাবে বলবেন? ফেসবুক থেকেই যে ঘটনা ঘটেছে তা না, তবে এগুলো কিন্তু ফেসবুকেই মানুষ দেখতে পেয়েছে প্রথমে। শুনেন, এটা হলো যে আমরা একটা নতুন জিনিস যখন অ্যাডপ্ট করি, আমরা কিন্তু এর যে ডিসেন্ট একটা জায়গা আছে, এটার যে রুলস এন্ড রেগুলেশন গুলো আছে, কিছু জিনিস যে আমাদের মেনটেন করতে হবে, এই ধারণ ক্ষমতা আমাদের শিক্ষা বলেন, মূল্যবোধ বলেন, এই জায়গাগুলো তো ওইভাবে আমাদের সবার মধ্যে নেই। যে কারণে আমরা এটাকে একটা বিশাল প্ল্যাটফর্ম ভাবি এবং যা খুশি তাই করার চেষ্টা করি। এবং দেখবেন যে আমরা সবকিছু, অনেকে অনেক কিছু ফেসবুকে লাইভ করে ফেলতেছে, অনেক কিছু দিয়ে ফেলতেছে, অনেক কিছু চলে আসতেছে, কিন্তু কোনো একটা কন্টেন্ট যে এটা একটা ধর্মকে, একটা সমাজকে, একটা গোষ্ঠীকে বা একটা সংস্কৃতিকে যে আঘাত করতে পারে, তার মূল্যবোধে যে মূল্যবোধকে আক্রান্ত করতে পারে, এইটা কিন্তু আমাদের বোধ নিজেকে ওইভাবে মানে এডুকেটেড করে না। এই জন্য আমরা দেখি যে এই আনইভেন্ট সিচুয়েশন গুলো কিন্তু আমরা আমাদের প্রত্যক্ষ করতে। আপনি দেখেন একজন শিক্ষক ক্লাসে কত সৎভাবে ক্লাস নেয়, একজন শিক্ষক তার কথাগুলো ছাত্রদের উদ্দেশ্যে বলে, এটা কি পাবলিক প্লেসে বলে না, এটা তার ছাত্র শিক্ষার্থীদের একটা এক ধরনের যে সম্পর্ক। আমরা যেমন ক্লাস করেছি, সেখানে অনেক আলোচনা হয়েছে, অনেক পলিটিক্যাল কথা হয়েছে, অনেক ধর্মীয় কথা হয়েছে, সেগুলো কিন্তু ক্লাসের মধ্যে শেষ হয়েছে, ডিবেট হয়েছে, কিন্তু কোনোদিন কোনো বাইরে বলার বা এগুলো কিন্তু রাজনৈতিক ফায়দা নেওয়ার কোনো বিষয় কিন্তু ছিল না। কিন্তু আমরা কি দেখছি এখন, আমাদের ভিতরে এই জিনিসটা ঢুকে গেছে যে শিক্ষক ক্লাসে যা বলছে সেটা আমরা পাবলিক করে দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে, এবং এটাকে রাজনৈতিক ফায়দা হাসিলেরও একটা ব্যাপার। তো আমি মনে করি যে এটা খুবই নিন্দনীয় এবং অনৈতিক কাজ। শিক্ষার্থীরা, আমি মনে করি যে শুধু তারাই করেছে তা না, তাদেরকে কেউ ব্যবহার করেছে কিনা সেটাও একটা তদন্তের ব্যাপার, এবং এইটা করে কিন্তু সমাজে নানান রকম অস্থিরতা তৈরির একটা অপচেষ্টা করা হয়। এটা আমি মনে করি যে ফারুক মেহেদী, আপনাকে আবারও আমি আরেকটি বিষয়ে জানতে চাই, আমাদের এই উন্নয়নটি কেন হচ্ছে না? আমরা তো অনেক উন্নয়ন ঘটাচ্ছি, আমাদের মেট্রো হচ্ছে, পদ্মা সেতু হয়ে গেল, অচিরেই হয়তো উদ্বোধন হবে, কিন্তু আমাদের এই যে আমাদের যে বোঝার ক্ষমতা, যে ডিসেন্ট ওয়ে যেগুলো বললেন, বা সহজভাবে যদি বলি মেধার উন্নয়ন, আমাদের শিক্ষা ব্যবস্থা কি এই উন্নয়ন কর্মকাণ্ডের জায়গাটি এখনো খালি আছে? কোনো জায়গায় কিছু শূন্যতা রয়েছে কিনা? মেধার উন্নয়নটা ঘটছে না কেন অবকাঠামোর সাথে সাথে? মন্ডলের ঘটনায় আবার আসেন, আপনি হৃদয় মন্ডলের ঘটনায় আসেন, সে যে কথাগুলো বলেছে এটা তো লজিক্যাল ডিবেট। সেই লজিক্যাল ডিবেটটাই তো এডুকেশন। একজন শিক্ষার্থী সেটার ভালোটা গ্রহণ করবে, সে একজন শিক্ষক তাকে কিছু মানে উপকরণ দিয়েছে, তাকে কিছু ইগনাইট করার চেষ্টা করেছে, সেটাকে মিস ইউজ করেছে, তো সেই এডুকেশনটা কিভাবে আসবে? আজকে ধরেন তাকে আপনি শাস্তি দিলেন, তাকে জেলে যেতে হলো, তাকে হৃদয় মণ্ডলকে কিন্তু মামলাটা শিক্ষার্থীরা করেনি। শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করলো কিভাবে, এতটা সাহস তারা কিভাবে পেল, স্কুল কম্পাউন্ডে আন্দোলন হলো, এইগুলোর প্রশ্নের কিন্তু আমাদের কাছে কোনো জবাব নেই। আমরা জানি যে তাকে হৃদয় মণ্ডলের নামে ধর্ম অবমাননার মামলা হয়ে গেল, মামলার একজন বাদী, সেই বাদীও পরে বলে ফেললেন যে তিনি মানে কারো নির্দেশে এই মামলার বাদী হয়ে গিয়েছেন। এই জায়গাগুলো আসলে আমরা আটকে গেলাম কিনা, এগুলোর ব্যাখ্যা কি? কিন্তু এইভাবেই কিন্তু একটা জাতির যে মানসিক যে উত্তরণ,
তার যে মূল্যবোধের যে বিকাশ, এই জায়গাটা তো এখানেই বাধাগ্রস্ত হয়। আপনি যে শিক্ষার কথা বললেন, এগুলো তো শিক্ষা থেকে আসবে। আপনি যে ডিসেন্ট আচরণ করবেন, এটা তো আপনার শিক্ষা থেকে। আপনার যখন এই ভিতরে এই মূল্যবোধ তৈরি হবে না, তাহলে আপনি এই আচরণ করবেন না। তো এইটা যখন একজন শিক্ষক যখন তাকে এই জিনিসগুলো দিতে যাবে, তখন আমি যদি এটা রিয়েক্ট করি, এটাকে মিসইউজ করি এবং এটাকে নিয়ে আরো সোশ্যাল কেওয়াস তৈরি করি, তাহলে তো এটাই তো অশিক্ষা। তখন আরেকজন শিক্ষক বা আমাদের যারা সিনিয়র যে আমাকে শিক্ষা দিবে, সে আর তো উৎসাহিত হবে না। এই সংস্কৃতিটাই তো আমাদের সমাজে আমি আরো বেশি- আপনার কাছ থেকে খুব সংক্ষেপে জানতে চাই, এরপর আমরা তানভীর হাসান জোহাকে দিয়ে শেষ করব আমাদের অনুষ্ঠান। সেটি হলো যে রাষ্ট্রীয়ভাবে এই যে কথাটি আমি বললাম যে মেধার উন্নয়ন ঘটানোর জন্য এবং এই জায়গায় রাষ্ট্রীয়ভাবে কি করা যেতে পারে বা সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে বলতে সরকারিভাবে বলছি, শিক্ষা মন্ত্রণালয় তারা কি এই শিক্ষার জায়গাগুলো আরো উন্নয়ন ঘটাতে কি পদক্ষেপ নিতে পারে? নিশ্চয়ই। আসলে আমরা সবসময় তো একটা পর্যায়ে সরকারের কাছেই যাই, কারণ আমাদের সমাজকে এবং আপনার চারপাশে যদি সেই যে ঘাটতিগুলো থাকে, গ্রেটার অ্যাসপেক্টে কে আমাদের নেতৃত্ব দেবে, সেটা অবশ্যই সরকার। সেখানে অবশ্যই আমাদের শিক্ষানীতি, সেখানে অবশ্যই আমাদের শিক্ষা ব্যবস্থা। এখন সেই শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার যে সংস্কৃতি, সেই জায়গাগুলো আমার মনে হয় যে এখানে আমাদের যারা শিক্ষাবিদরা আছেন, যারা সুশীল সমাজ আছেন বা যারা এগুলো নিয়ে চিন্তা করেন, ভাবেন এবং গ্লোবাল বেস্ট প্র্যাকটিস যেগুলো আছে সেগুলোর এখানে ইনকর্পোরেট করতে হবে। এরপরে এইগুলোকে সামনে নিয়ে আসতে হবে। কারণ ওভারঅল যদি আপনি মানুষের মনোজগতে কোনো ধরনের পরিবর্তন আনার মতো কোনো পদক্ষেপ না নিতে পারেন, তাহলে আমরা এই ডিবেট করে যাব, এই আলোচনা হবে, টকশো হবে। জি, সেটা আমি ultimately আমার তানভীর হাসান জোহার কাছে যেতে চাই। তানভীর হাসান জোহা, আমাদেরকে খুব সংক্ষেপে যদি এই রুল যেটি জারি করলেন হাইকোর্ট, এর ফলে কতটা উপকারে আসবে, মানে এই ফেসবুকের থেকে অপসারণ করার যে রুলটা তার মহামান্য আদালত দিলেন, তাতে আমাদের কতটুকু লাভ হবে? ধন্যবাদ। আসলে বিষয়টি হচ্ছে যে আমাদের পর্যায়ক্রমে কিন্তু কন্টেন্ট রিমুভ করার জন্য ইতিমধ্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় কাজ করছেন। ওয়েব বেসড কোনো অ্যাপ্লিকেশন, ওয়েব বেসড যে কোনো কিছুই কিন্তু এখন তারা পূর্ণাঙ্গভাবে সমর্থ ব্লক করতে। যে সমস্যাটি হয়েছে, যখন আমরা অ্যাপ্লিকেশন অ্যাপস বেস ইউজাররা যখন একটি নিষিদ্ধ কন্টেন্ট দেখে, তখন সেটা ভিপিএন হয়ে যায়, অর্থাৎ হচ্ছে যে তার আইপি গুলো চেঞ্জ হয়ে যায়। সেই আইপি গুলো সুনির্দিষ্ট না থাকার কারণে অনেক সময় দেখা যায় যে মোবাইল ব্যবহারকারী, অ্যাপ্লিকেশনকারীরা ওই নিষিদ্ধ কন্টেন্টটা দেখতে পারে। সেই জিনিসটি বন্ধ করার প্রাযুক্তিক সামর্থ্যটা এখনো আন্ডার প্রসেস। তানভীর হাসান জোহা, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ফারুক মেহেদী, ধন্যবাদ ডক্টর আক্তার মাহমুদ। আমাদের সময় শেষ, আমরা নিউজরুম সংলাপের শেষ পর্যায়ে। আজকের মতো এখানেই শেষ করছি নিউজরুম সংলাপ। আগামী দিনে আবারও আমরা হাজির হব। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন।